প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। আজকে থেকে ঠিক 1 বছর আগে এই দিনে 8 আগস্ট 2024 হাসিনার রেখে যাওয়া একটি ভগ্ন বাংলাদেশের, একটি বিপর্যস্ত বাংলাদেশের দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। আর সরকার প্রধান হিসেবে, অর্থাৎ প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক 1 বছর আগে। তো তার সরকারের এই 1 বছরের মূল্যায়ন হচ্ছে নানাভাবে, নানাজন নানাভাবে করছেন। সফলতা ব্যর্থতা নিয়ে প্রচুর কথা হয়েছে, কথা হচ্ছে এবং আগামী অনেক দিন কথা হতে থাকবে। আর এটি স্বাভাবিক, কোনো একটি সরকারের 1 বছর কেমন পার করেছে, সরকারটি কেমন গেল, এই বিষয়ে মূল্যায়ন হতে পারে, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তো অধ্যাপক ইউনূসেরও ময়নাতদন্ত শুরু হয়েছে। এই 1 বছর তিনি কি করেছেন, কেমন করেছেন, তার সরকার কতটা সফল ছিল, কতটা ব্যর্থ, এই আলোচনাগুলো আছে। তো আমি এই বিষয়ে আমিও কথা বলবো, আমার পার্সপেক্টিভস, আমি কিভাবে দেখি বিষয়গুলো, আমি সেই বিষয়ে আসছি। তার আগে অধ্যাপক ইউনূস সম্পর্কে 2-1 মিনিট ব্যয় করতে চাচ্ছি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা তার সম্পর্কে জানেন, নতুন করে বলবার কিছু নেই। তারপরেও আমরা যা জানি সেই সত্যগুলো একটু রিক্যাপ করতে চাচ্ছি। তার সম্পর্কে কিছু ভাইটাল ইনফরমেশন খুব খুব গুরুত্বপূর্ণ, তাকে না হলে সঠিকভাবে মূল্যায়ন করা যাবে না। আসলে মূল্যায়নটি দুভাবে হবে। আসলে কেউ হয়তো বলবেন যে আমরা তো তার মূল্যায়ন করবো শুধু তিনি সরকার কীরকম চালিয়েছেন, কেমন চালিয়েছেন, সেইভাবে আমি মানছি সে কথা। বাট তার আগে দায়িত্ব আমরা কার উপর দিয়েছিলাম, লোকটি কে ছিল, কতটা নির্ভরযোগ্য ছিল, আদৌ নির্ভরযোগ্য ছিল কিনা, না আমরা একজন ভুল লোকের উপর দায়িত্ব দিয়েছিলাম। সেই জন্যে তার একটু প্রি ইভ্যালুয়েশন হতে পারে, প্রাক মূল্যায়ন। তো তার সম্পর্কে যদি বলতে হয়, খুব সংক্ষেপে বলবো, বেশি বলবার আসলে কোনো সুযোগ নেই। সেই ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে তার সম্পর্কে পুরোপুরি বলতে গেলে। তার অ্যাচিভমেন্টস, তার ইন্টেলেকচুয়াল যে কানেকশন, ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স, গ্লোবাল ইম্প্যাক্ট, এইসব বলতে গেলে বিশাল ব্যাপার। তো এগুলো বলতে আমি যাচ্ছি না, এখন খুব সংক্ষেপে বলবো। তো তিনি নিজের যোগ্যতায় যুক্তরাষ্ট্রের প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে পিএইচডি করেছিলেন, এটি আমাদের সবারই জানা। নিজের যোগ্যতায় তার ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটিস প্রমাণ করতে হয়েছে সেখানে, সেভাবে তিনি পিএইচডি হোল্ডার, তাই আমরা তাকে ডক্টর ইউনূস বলি। আর এর বাইরে পৃথিবীর নাম করা 100টি বিশ্ববিদ্যালয়ে তাকে 100টি, অন্তত আজকের দিন পর্যন্ত 100টি অনারারি পিএইচডি তাকে দিয়েছে, 100টি প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি। আর এগুলোর মধ্যে রয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি মার্কিন যুক্তরাষ্ট্রের, ইয়েল ইউনিভার্সিটি মার্কিন যুক্তরাষ্ট্রের, প্রিন্সটন ইউনিভার্সিটি মার্কিন যুক্তরাষ্ট্রের, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ যুক্তরাজ্যের, গ্লাসগো ইউনিভার্সিটি, তারপর দিয়েছে ইউনিভার্সিটি অফ টোকিও, ইউনিভার্সিটি অফ বোলোগনা, ইটালির প্রাচীন ইউনিভার্সিটিগুলির মধ্যে একটি, ইউনিভার্সিটি ক্যাথলিক ডে লুবেইন, বেলজিয়ামের প্রাচীন ইউরোপীয় ইউনিভার্সিটিগুলির মধ্যে একটি। তো আমি খুব নাম করা টপ র্যাঙ্কিং কয়েকটি ইউনিভার্সিটির নাম দিলাম। এরকম 100টি ইউনিভার্সিটি আছে তালিকায়, আমি সেটি এখানে বলতে যাচ্ছি না। তো 100টি পিএইচডি আছে পৃথিবীতে, এমন লোক আর নেই, তিনিই প্রথম। এবং এগুলো কোনো লবিং করে পেতে হয়নি, আর লবিং করে পাওয়া যায় না। এইসব ইউনিভার্সিটিকে লবিং করে কনভিন্স করা যায় না, নিরেট সত্যি কথা এটি। আচ্ছা, এর বাইরে তার মাইক্রো ক্রেডিট নিয়ে যদি কথা বলি, গ্রামীণ ব্যাংক কনসেপ্ট, গ্রামীণ ব্যাংক নিয়ে এই দেশে অনেক পক্ষে বিপক্ষে কথা আছে, কেউ জেনে কথা বলেন, কেউ না জেনে। তো হাসিনা আমলে যে মিথ্যে বয়ান, মিথ্যে ন্যারেটিভস দাঁড় করাবার চেষ্টা করা হয়েছে, হাসিনা এবং তার লেসপেন্সাররা সবাই মিলে চেষ্টা করেছে। রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে অধ্যাপক ইউনূসকে ছোট করবার প্রজেক্ট নিয়েছিল হাসিনা, পতিত হাসিনা এবং তার আওয়ামী লীগের দোসররা। তারা একটি মিথ্যে বয়ান দাঁড় করিয়েছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে। একটি নেতিবাচক ধারণা তৈরি করবার চেষ্টা করা হয়েছে যে গ্রামীণ ব্যাংক রক্তচোষা, অধ্যাপক ইউনূস সব টাকা পকেটে ভরছেন। পৃথিবীতে এর চেয়ে বড় মিথ্যা কিছু হতে পারে না। গ্রামীণ ব্যাংকের একটি টাকা অধ্যাপক ইউনূসের পকেটে কোনোদিন ঢুকেনি, ঢুকছে না এবং ঢুকবেও না। গ্রামীণ ব্যাংকের মালিকানা দরিদ্র জনগোষ্ঠীর, ঋণ গ্রহীতা গ্রামের প্রান্তিক মহিলাদের। 90% মালিকানা, ওনারশিপ, প্রফিট, যা কিছু বলি আমরা, এটা তাদের। এই সরকার ক্ষমতায় আসবার পর, অধ্যাপক ইউনূস দায়িত্ব নেবার পর, আগের সরকারের মালিকানা গ্রামীণ ব্যাংকে বেশি ছিল, সেটা কমিয়ে এখন 10% করেছে। অর্থাৎ সরকার প্রফিট পাবে বা বাংলাদেশ প্রফিট পাবে এর কাছ থেকে 10% গ্রামীণ ব্যাংক থেকে,
যে প্রফিট হবে, আর 90% পাবে প্রান্তিক জনগোষ্ঠী, গ্রামের বিশেষভাবে মহিলারা। তো কোনো ইন্ডিয়ান মহিলা পাবে না, পাকিস্তানি মহিলা পাবে না, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর মহিলারা পাবেন। আর এইভাবে তারা এম্পাওয়ার্ড হবেন, এম্পাওয়ারমেন্ট অব উইমেন প্রতিষ্ঠিত হবে, নারীর ক্ষমতায়। তার এক পয়সা বেনিফিট নেই, অথচ মিথ্যের পর মিথ্যা, লাইজ আপন লাইজ আপন লাইজ হাসিনা বলে গিয়েছে গ্রামীণ ব্যাংককে ছোট করবার জন্য। তো গ্রামীণ ব্যাংক যদি এত খারাপ কিছুই হতো, তাহলে কি করে পৃথিবীর 100টির বেশি দেশে গ্রামীণ ব্যাংক মডেল ফলো করা হচ্ছে? প্রিয় দর্শক, আমার কথা কাউকে ট্রাস্ট করতে হবে না। আমি যা বলছি আমাকে হুবহু নেবার দরকার নেই, গুগল সার্চ করে দেখবেন আমার কথার সত্যতা আছে কিনা। 100টির বেশি দেশে গ্রামীণ ব্যাংক মডেল ফলো করা হচ্ছে, ম্যাক্রো ক্রেডিট কনসেপ্ট ফলো করা হচ্ছে, এবং সাকসেসফুলি সেগুলো কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে গ্রামীণ আমেরিকা কাজ করছে 2008 সাল থেকে। সেই সময়টিতে আমি যুক্তরাষ্ট্রে ছিলাম 2006, 2007, 2008। 2008-এ আমি যুক্তরাষ্ট্র থেকে চলে আসি পার্মানেন্টলি। তখন অনেক আমেরিকান আমাকে জিজ্ঞেস করেছে অধ্যাপক ইউনূস সম্পর্কে। আমি তার সম্পর্কে অত ভালো জানতাম না, যা জানতাম সেভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। একটি সময় 2008 পর্যন্ত, 6-তে যখন তিনি নোবেল পেলেন এবং 8-এ যখন আমেরিকাতে গ্রামীণ আমেরিকা প্রতিষ্ঠিত হচ্ছিল, তখন আবার আমি চিন্তা করে দেখলাম যে আমাকে তার সম্পর্কে জানতে হবে। তখন আমি তার সম্পর্কে জানবার চেষ্টা করি পড়াশোনা করে, কারণ আমাকে মার্কিনীদের প্রশ্নের উত্তর দিতে হয়েছিল কয়েকবার। তো অনেক বছর পরে 2023-এ আমি গিয়েছিলাম মার্কিন যুক্তরাজ্যে, লন্ডনে ছিলাম 3 মাস, গত 23 সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। সেই সময় ওখানকার শ্বেতকায় লোককে কয়েকজন আমাকে অধ্যাপক ইউনূস সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, তাদেরকে আমি উত্তর দিয়েছিলাম। আমার উত্তর ছিল আরও এডুকেটেড, বিকজ আই ওয়াজ ওয়েল ইনফর্মড। তার সম্পর্কে আমি অনেক কিছু জেনেছি, সেটার ভিত্তিতে আমি উত্তর দিতে পেরেছিলাম। তো যাই হোক, তো তাকে নিয়ে এত উচ্ছ্বাস সারা পৃথিবীতে। সারা পৃথিবী কি পাগল হয়ে গেছে? পৃথিবীর সব দেশগুলো নির্বোধ হয়ে গেছে? নির্বোধ আমরা আত্মপ্রবঞ্চক, মিথ্যেবাদী, প্রতারক, কপট জাতি হিসেবে। তাই আমরা এই মহান মানুষটিকে এত ছোট করবার চেষ্টা করেছি, তার বিরুদ্ধে নেগেটিভ ন্যারেটিভ দাঁড় করাবার চেষ্টা করেছি। এখন যে অধ্যাপক ইউনূস ক্ষমতায় আছেন, এখনো বাংলাদেশের কিছু সাংবাদিক, আমি তাদের নাম ধরে বলবো, তারা কতটা হীন মানুষ হিসেবে, কতটা ছোট, কতটা মিথ্যেবাদী, কতটা ব্যাংক্রাফট, কতটা মরালি ব্যাংক্রাফট এবং কতটা ইন্টেলেকচুয়ালি ব্যাংক্রাফট। কয়েকজন সাংবাদিক, তারা নিজেদেরকে সাংবাদিক বলছে, আমি এদেরকে চোর বলি, বাটপার বলি, ধান্দাবাজ বলি, প্রতারক বলি, প্রবঞ্চক বলি, রাষ্ট্রদ্রোহী বলি। তারা এখনো সেই মিথ্যে বয়ানগুলো প্রচার করে চলেছে গত 1 বছর ধরে। এবং এই সরকার যদি কিছুটা অস্থিতিশীল হয়ে থাকে, তাদের কারণে হয়েছে। এই মিথ্যেবাদী তথাকথিত সাংবাদিক, অর্ধশিক্ষিত এরা বাংলা এবং ইংরেজি কোনো ভাষাই ভালো করে জানে না, নিজের সাবজেক্টও ভালো করে পড়তে পারেনি। কারণ তারা কেউ বলছে জার্নালিজমে নাকি তাদের ডিগ্রি। যাদের বাংলা এত দুর্বল, এত জঘন্য, এত বিভৎস, যাদের ইংরেজি এত নিম্নমানের, তারা কি করে জার্নালিজমের মতো সাবজেক্টে পড়াশোনা করেছে? তারা যেই বিশ্ববিদ্যালয়ে তাদেরকে ডিগ্রি দিয়েছে, আই কোয়েশ্চন দেয়ার এক্সিস্টেন্স, আই কোয়েশ্চন দেয়ার ফিটনেস, কম্পিটেন্স। তো এই মিথ্যেবাদীদের যিনি রিং লিডার ছিলেন, তিনি গতকাল গ্রেপ্তার হয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েছে পুরো জাতি। আমি সেই কুলাঙ্গার জ্ঞানপাপী অধ্যাপক কলিমুল্লাহর কথা বলছি। অধ্যাপক কলিমুল্লাহ ছিলেন অধ্যাপক ইউনূসকে ছোট করবার, অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করবার সবচাইতে বড় রিং লিডার। এবং তাকে ব্যবহার করছিল ওই মূর্খগুলো, যে মূর্খ সাংবাদিকগুলোর কথা বলছিলাম। এর মধ্যে একজন আছে পাকনাচুল মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক বলে তাকে পরিচয় করে দেওয়া হয়। যেখানে তিনি যান, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এসছেন, মনে হয় যেন সিনিয়র হওয়া এটা যোগ্যতা। চুল পাকা বার্ধক্যের লক্ষণ, বিজ্ঞতা নয়। আরেকজন আছেন পান্না, মঞ্জুরুল আলম পান্না, 24 ঘন্টা মিথ্যে কন্টেন্ট বানাচ্ছে অধ্যাপক ইউনূস সম্পর্কে। এই মূর্খগুলো একবারও চিন্তা করেনি অধ্যাপক ইউনূস কে, তাদের ভৃত্য হবার যোগ্যতা তাদের আছে কিনা। আরেকজন যোগ্য হচ্ছে আনিস আলমগীর, এইটিও নাকি সাংবাদিক। অতীতে একসময় আফগানিস্তান এবং ইরাক ওয়ার কভার করেছিল, যুদ্ধক্ষেত্রে গিয়ে কিছু ছবি পাঠিয়েছিল বাংলাদেশে। তো এটাই তার বড় যোগ্যতা। এই মিথ্যেবাদী কপট মূর্খ, সেও এসে মাসুদ কামালের চ্যানেলে এবং পান্নার ওখানে কথা বলে, অধ্যাপক ইউনূসকে ছোট করে কথা বলে প্রতিনিয়ত। সেদিন আনিস আলমগীর বলছিল যে এদের তো কোনো রেকগনাইজেশন নেই, ইংরেজি শব্দ বানিয়ে ব্যবহার করে, প্রত্যেকটা লেখাপড়া ভয়ঙ্কর দুর্বল, ভয়াবহ দুর্বল এরা। আনিস আলমগীর বলছিল যে এদের তো কোনো রেকগনাইজেশন নেই। রেকগনাইজ ভার্বটি নাউন বানিয়েছে আনিস আলমগীর, রেকগনাইজেশন এরকম কোনো শব্দ এক্সিস্ট করে না। রেকগনিশন বলতে হবে, এদের তো কোনো রেকগনিশন নেই। ছাত্ররা তাদের উদ্দেশ্য করে বলছিলেন
যে জাতীয়ভাবে এদের নাকি কোনো রেকগনিশন নেই। মেন করছিলেন রেকগনিশন, কিন্তু বলছিলেন রেকগনাইজেশন, দুবার বলেছেন। সো এটি স্লিপ অফ টাং বলা যাবে না। বাংলাদেশে আছে অনেকেই ইংরেজি শব্দ বানিয়ে ব্যবহার করে, যেমন অনেকেই বলছে ডিভাইডেশন। এই জাতিকে ডিভাইডেশন করা চলবে না, ডিভাইডেশন করা হয়েছে নানাভাবে। মিথ্যে কথা, ডিকশনারিতে ডিভাইডেশন কোনো শব্দ নেই। শব্দটি হলো ডিভিশন, প্রচলিত এবং ভুল উচ্চারণ ডিভিশন, এবং শব্দটি এসেছে ডিভাইড ভার্ব থেকে, ভাগ করে দেওয়া, বিভক্ত করা। ডিভাইড থেকে নাউন হলো ডিভিশন। অনেককেই বলতে শুনি, টকশো এক্সপার্ট, টকশো ব্যাপারী, চ্যানেল হোল্ডার, অনেককেই বলতে শুনি আমি। তাদের মধ্যে কেউ কেউ অধ্যাপক, আবার কেউ কেউ ডাক্তার, তাদের বলতে শুনি ডিভাইডেশন। চমৎকার ক্রিয়েটিভিটি। তারা যদি আজকে কেউ আমার এপিসোড দেখেন, দয়া করে শুধরে নেবেন আশা করছি। ডিভাইডেশন কোনো শব্দ ডিকশনারিতে নেই, কখনো এক্সিস্ট করেনি, করবেও না। ডিভাইড, ডিভিশন। তো আনিস আলমগীর সাংবাদিক, তিনি বলছিলেন রেকগনাইজেশন শব্দ বানিয়ে নিয়েছেন। হি মেড আপ আ ওয়ার্ড, কংগ্রেচুলেশনস অ্যান্ড গুড লাক। তো এই মূর্খরা এই সরকারকে ছোট করবার চেষ্টা করেছে, প্রতিনিয়ত চেষ্টা করেই যাচ্ছে, যেটা কিনা আমার বিবেচনা এটা দেশদ্রোহিতা, সিডিশন এটি, এবং তাদের বিরুদ্ধে মামলা হওয়া দরকার। তাদের রিং লিডারকে সরকার গতকাল গ্রেপ্তার করেছে, যদিও দুর্নীতির দায়ে। আর এরা যেটা করছে, যে সাংবাদিকগুলোর নাম দিলাম, এই প্রত্যেকটাকে আইনের আওতায় আনা দরকার। আরেকটা যুক্ত হয়েছে কটকটি বেগম, নবনীতা একদিন বলার চেষ্টা করছিল অধ্যাপক ইউনূস সম্পর্কে, কি জানি বই লিখছে জিরোটি রুইসি, কি সব বুগিযোগী মানুষকে বুঝায়া। ওই কাজের বুয়াটা বলছে অধ্যাপক ইউনূসের সেই 3-0 যে কনসেপ্টটি, সেটি নাকি বুগিযোগী, বিদেশিকে আন্তর্জাতিক বিশ্বকে বুগিযোগী বোঝাচ্ছেন অধ্যাপক ইউনূস। সেই কাজের মহিলাটা, নবনীতা নামে একটা কাজের মহিলা আছে না প্রিয় দর্শক, আমি তার কথা বলছি। নবনীতা চৌধুরানী আসলে। সেই নবনীতা চৌধুরানী অধ্যাপক ইউনূসকে ছোট করে 24 ঘন্টা কটকট করে কথা বলছে। কলকাতার বাঙালি অ্যাকসেন্ট ফলো করবার চেষ্টা করছে এই মূর্খ মহিলাটা। সেও ছোট করছে। সে ওই সাংবাদিক যেগুলোর নাম দিলাম সেগুলো হলো গুন্ডার, এটা হলো গুন্ডি। আরও আছে কয়েকটা এরকম গুন্ডি। এই গুন্ডি দিয়ে একটা আবার যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যেও থাকে। তো যাই হোক, তো এই বিষয়ে কথা আর বাড়াবো না, মূল আলোচনায় আসবো, কারণ অধ্যাপক ইউনূসের সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে কথা বলেছিলাম। তো অধ্যাপক ইউনূস সম্পর্কে বলছিলাম যে 100টির বেশি তার আছে পিএইচডি, অনারারি পিএইচডি, আর 100টি বেশি দেশে তার গ্রামীণ ব্যাংকের মডেল ফলো করা হচ্ছে। আর গ্রামীণ ব্যাংক থেকে একটি টাকাও তিনি পকেটে নেন না। কিছু ইতর এবং শুয়োরকে দেখলাম আজকাল এটা প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে যে অধ্যাপক ইউনূস ক্ষমতায় এসে সব কিছু করে নিয়েছেন, গ্রামীণ ব্যাংকের কর মাফ করিয়ে নিয়েছেন, সব কোম্পানিকে তার সুবিধা দিচ্ছেন, এটা করছেন সেটা করছেন, ইউনিভার্সিটির অনুমোদন নিয়েছেন, রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নিয়েছেন। সেই চাকরদের আমি দেখছি এগুলো বলছে। তারা ইন্টেলেকচুয়ালি কতটা দুর্বল, কতটা ব্যাংক্রাফট সেই সব শুয়োরেরা, সেই সব জানোয়ারেরা। তারা জানেও না কি নিয়ে কথা বলছে। অধ্যাপক ইউনূসের এই ইউনিভার্সিটির চেষ্টা অনেক আগে থেকে অ্যাপ্লাই করা ছিল, প্রসেসিং এগোচ্ছিল, হাসিনা আমলে সেটা এগোতে পারেনি। আর অধ্যাপক ইউনূস একটা ইউনিভার্সিটি বাংলাদেশে করবেন, সে তো আমাদের খুশির খবর, আলহামদুলিল্লাহ, বিরাট বড়। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুনতে পাচ্ছি না, আরো জোরে বলেন। এটা বাংলাদেশের জন্য সুখের খবর, সুখবর। এটি তার হাত ধরে যে ইউনিভার্সিটি আসবে, সেই ইউনিভার্সিটিতে লেকচার দেবে ওয়ার্ল্ড ক্লাস লেকচারাররা, প্রফেসররা, সারা পৃথিবী থেকে, হার্ভার্ড থেকে, অক্সফোর্ড থেকে, ক্যামব্রিজ থেকে, ইয়েল থেকে, প্রিন্সটন থেকে অধ্যাপকেরা এখানে আসবেন। আমাদের এখানে আলো জ্বলবে এই ইউনিভার্সিটিতে। সেরা ইউনিভার্সিটি হবে বাংলাদেশের, এশিয়ার, বিশ্বের অন্যতম একটি হবে ইউনিভার্সিটি। এর চাইতে খুশির খবর আর কি হতে পারে? কিন্তু সেই গোলামেরা এখানে ভালো কিছু দেখে না। সেই গোলামেরা বলছে জোর করে ক্ষমতা অপব্যবহার করে ইউনিভার্সিটি অনুমোদন নিয়ে নিলেন। কি জন্য নিলেন? এটি কি এক রুমের একটি প্রাইভেট ইউনিভার্সিটি? ঢাকায় যেরকম আছে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে, 1 রুমের, 1.5 রুমের, 100 রুমের। এরকম কোনো ইউনিভার্সিটি যে জাস্ট কিছু ছাত্র ভর্তি করবো, টাকা পকেটে নেবে, এরকম কি বিষয়টি? না। যেই গোলামেরা বলছেন তিনি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স খুলেছেন, আদম ব্যাপারী করছেন, কিছু বেয়াদব, কিছু শুয়োর, কিছু জানোয়ার বলছেন যে ইউনূস থেকে আদম ব্যবসা করবে। ইউনূসের আদম ব্যবসা দরকার কি? 84-85 বছর বয়সে তার টাকা খাবে কে? তার যে টাকা আছে সেগুলো তো খাবার লোক নেই, কে খাবে তার এই টাকা? আর তার এই রিক্রুটিং এজেন্সি লাইসেন্স, তার এইটার যে আবেদন যেখানে গিয়ে পড়বে, যখন তারা দেখবে যে গ্রামীণ নাম যুক্ত আছে, তারা এক কথায় বিশ্বাস করবে এবং ওয়ার্ক অর্ডার দেবে। আমাদের দেশের হাজার হাজার তরুণ তরুণী বিদেশে যাবে চাকরি করতে, তারা ফরেন কারেন্সি আর্ন করবে আমাদের জন্য, আমাদের রিজার্ভ ফুলে ফেপে বড় হবে। এর চাইতে সুখবর আর কি হতে পারে? এই শুয়োরগুলো শুধু ঘেঁচু আর কচু চেনে, মানিকে মানিক চেনে, শুয়োরে চেনে কচু আর ঘেঁচু। তো এই কচু আর ঘেঁচুওয়ালারা এটার সমালোচনা করছে। আর যেই গ্রামীণ ব্যাংক থেকে 1 পয়সা তিনি পকেটে নেন না, সেই গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মাফ করালে কি হয়েছে? এখানে আলটিরিয়র মোটিভটি কি? প্রত্যেকটি কাজের পেছনে মোটিভ দেখতে হবে মানুষের। যদি এমন হতো ব্যক্তিগত প্রফিট এটি, তখন বুঝতাম, আমি নিজের সমালোচনা লেগে পড়তাম।
কেন সমালোচনা করব? ওই টাকা তো ভালো কাজে লাগছে। এবং 50টির বেশি তার যে সামাজিক ব্যবসা আছে, সোশ্যাল বিজনেস, একটি টাকাও তো তার পকেটে ঢুকছে না। প্রত্যেকটি কোম্পানি যে প্রফিট করছে সেই প্রফিট আবার রিইনভেস্টেড হয়ে যাচ্ছে। এটি সোশ্যাল বিজনেসের কনসেপ্ট। ব্যবসা একটার থেকে একটা হবে, সেখানে কর্মসংস্থান হবে, সেই ব্যবসা ফ্লারিশ করবে, এক্সপ্যান্ড করবে, আরও কর্মসংস্থান হবে, এইভাবে আস্তে আস্তে দারিদ্র্য বিমোচন হবে। এর চাইতে ভালো কনসেপ্ট আর কী হতে পারে? একটি টাকাও তার পকেটে ঢুকে না এইসব ব্যবসা থেকে। এই কথা কয়জন জানে বাংলাদেশে? কয়জন মানুষ জানে এই কথা? একটি টাকা ঢুকে না তার পকেটে। আচ্ছা, সোশ্যাল বিজনেস সম্পর্কে অধ্যাপক ইউনুসের নিজের বক্তব্য। তিনি বলেছিলেন, আ সোশ্যাল বিজনেস ইজ আ বিজনেস created and designed to address a social problem. The investors or owners can gradually recoup the money invested, but cannot take any dividend beyond that point. অর্থাৎ সোশ্যাল বিজনেস হলো এমন একটি কনসেপ্ট যা একটি সামাজিক সমস্যা দূর করবার জন্য ডিজাইন করা হয়েছে বা ক্রিয়েট করা হয়েছে বা হয়, এবং ইনভেস্টাররা ধাপে ধাপে তাদের ইনভেস্টেড মানি ফেরত নিতে পারেন। বাট যখন মানি ফেরত হয়ে যাবে, যে টাকা ইনভেস্ট করা হয়েছে, বিয়ন্ড দ্যাট একটি টাকাও নিতে পারবেন না। নো আদার ডিভিডেন্ড বিয়ন্ড আ পার্টিকুলার পয়েন্ট। তার মানে উদ্দেশ্য কি এখানে? সোশ্যাল বিজনেস, এই কোম্পানি এই বয়সে দুর্দান্ত পরিশ্রম করে তিনি যে বিজনেসগুলো দাঁড় করাচ্ছেন, বেনিফিশিয়ারি কারা? আমরা, বাংলাদেশের মানুষ, দরিদ্র জনগোষ্ঠী। এটা নিয়ে কথা বলতে পারে কোনো মানুষ? এটার বিরুদ্ধে কথা বলতে পারে? অমানুষ ছাড়া আর কেউ কথা বলতে পারে? শুয়োর ছাড়া আর কেউ কথা বলতে পারে? দানব ছাড়া, ডিমন ছাড়া, মনস্টার ছাড়া আর কেউ কথা বলতে পারে? পারে না। কিন্তু তারা কথা বলছে। তারা বলছে তারা নাকি সাংবাদিক, তারা নাকি আলোচক, তারা নাকি বিশ্লেষক, মুখ গম্ভীর করে আলোচনা শুরু করে, এবং আমাদের কাছে তারা প্রচার করছে তারা নাকি দেশের ভালো চায়, তারা নাকি সরকারের সমালোচনা করে, আগেও করেছে, এখনো করছে। কেন করছে তারাই জানে। তারা না থাকলে ভালো হতো। উই উইশ দে ডিডন্ট এক্সিস্ট। এইবার আসে অধ্যাপক ইউনুসের 1 বছরের ব্যর্থতা সফলতা। প্রত্যেক সরকারের ভালো মন্দ আছে, সফলতা ব্যর্থতা আছে। সো অধ্যাপক ইউনুসের সরকার কোনো ব্যতিক্রম না। তার সরকারেরও সফলতা থাকবে, ব্যর্থতা থাকবে। ব্যর্থতার দিকগুলো আমি আগে বলবো। এই সরকারকে প্রথমেই অধ্যাপক ইউনুসকে একটি বিপ্লবী সরকার ঘোষণা করতে হতো, সেটি তিনি করতে পারেননি। অবশ্যই তার একার ইচ্ছার উপর নির্ভর করেনি। তবে ছাত্র নেতৃবৃন্দ জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিলেন, এবং আমাদের কাছে ভেরিফাইবল এভিডেন্স আছে। এই চেষ্টা, এই প্রস্তাব দেওয়া হয়েছিল। তারেক রহমানের সঙ্গে ছাত্র নেতৃবৃন্দের 2 দফা কথা হয়েছিল অন্তত। তারেক রহমান জাতীয় সরকারের আইডিয়া নাকচ করেছেন, যদিও সম্প্রতি মির্জা ফখরুল অসত্য বলেছেন যে ছাত্ররা কখনো এই দাবি করেনি। ছাত্ররা দাবি করেছিল, তারেক রহমান সেটা প্রত্যাখ্যান করেছে। এমনকি মির্জা ফখরুল সাহেবের বাসা থেকেও হয়েছিল 2য় দফা আলোচনা ছাত্রদের সঙ্গে, সেখানেও প্রত্যাখ্যান করা হয়েছে। তো একটি জাতীয় সরকার হলে বা বিপ্লবী সরকার হলে যে সমস্যাগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার ফেস করেছে, বাংলাদেশ দেশ হিসেবে যেসব সমস্যাগুলো ফেস করেছে 1 বছর ধরে, সেগুলোর অনেকগুলো হতো না। তাই হয়নি কি সেটি? এটি শুধু অধ্যাপক ইউনুসের ব্যক্তিগত ব্যর্থতা না, তিনি চাইলেও হতো না, এই বিষয়ে আমরা এখন শিওর হয়ে গিয়েছি। তো শুরু করেছিলাম ওটি দিয়ে। উপদেষ্টা পরিষদের সদস্য মণ্ডলী যাদেরকে তিনি নির্বাচন করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যাদের নিয়েছেন, তাদের সিলেকশন সম্পর্কে অনেকের আপত্তি আছে। কেউ কেউ বলেছেন যে এখানে এনজিও নির্ভরতা বেশি, এনজিও প্রাধান্য বেশি পেয়েছে, যদিও কথাটি সর্বাংশে সত্যি না। 4 জন বা 5 জন এনজিওর সঙ্গে সংশ্লিষ্ট এরকম লোক আছেন এখানে। তো সেটিও বড় কথা না। এনজিওর কেউ থাকতে পারবেন না এরকম না, যোগ্যতা থাকলে থাকতে পারবেন। এই সরকারের কিছু উপদেষ্টার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। আমিও আমার 2-1টা ভিডিওতে কথা বলেছি, তাদের পারফরমেন্স নিয়ে আপত্তি হয়েছে। অধ্যাপক ইউনুস যদিও 2-1 জন উপদেষ্টাকে রিপ্লেস করেছেন, বাট সর্বশেষ স্বাস্থ্য উপদেষ্টার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি এখনো আছেন, কেন আছেন আমরা জানি না, তার থাকার দরকার আছে কিনা সেটি একটি প্রশ্ন। আচ্ছা, আর অন্যান্য বিষয়ে যদি কথা বলি, সংস্কার, ভালো উদ্দেশ্যে অধ্যাপক ইউনুস সংস্কার কাজে হাত দিয়েছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তার চিন্তা, তার ইন্টেনশন নিয়ে কারো সন্দেহ থাকার কথা না।
যদিও রাজনৈতিক দলগুলো অনেক পানি ঘোলা করেছে, তারা বলবার চেষ্টা করেছে এই সরকারের কোনো ম্যান্ডেট নেই, বিশেষভাবে বিএনপি নেতৃবৃন্দ টপ টু বটম একেবারে বলবার চেষ্টা করেছে এই সরকারের তো কোনো ম্যান্ডেট নেই। যদিও এই সরকার ম্যান্ডেট নিয়েই এসেছে, জনম্যান্ডেটে যাতে বড় কোনো ম্যান্ডেট হয় না, শুধু বাক্সে একটা কাগজ ঢুকিয়ে দিলে ওটাই ম্যান্ডেট, সেটি না। জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে ধারণ করছে ডে ওয়ান থেকে অন্তর্বর্তীকালীন সরকার। অধ্যাপক ইউনূস জোর করে এসে চেয়ারটিতে বসে পড়েননি, এখন তিনি যে চেয়ারটিতে বসেছেন নিশ্চয় কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে, আর সেই প্রক্রিয়া আইনগত ভিত্তি কি, সুপ্রিম কোর্টের রেফারেন্স। এটির বিরুদ্ধাচরণ করবার কারো ক্ষমতা নেই, যারা করছেন তারা মূর্খ, নাহলে তারা প্রতারক, খারাপ উদ্দেশ্যে করছেন। তো এই সরকারের ম্যান্ডেট আছে, প্রতিষ্ঠিত ম্যান্ডেট দ্বারা, জনম্যান্ডেট দ্বারা এবং সুপ্রিম কোর্টের রেফারেন্স দ্বারা আইনি ভিত্তি আছে। তো সংস্কার কাজ তিনি সেই মর্মে করতে পারেন এবং তিনি ধরেছেন সেই কাজটি, বাট তিনি বুঝেননি যে আমরা এগুলো ধারণ করতে পারবো না, আমরা কপট, আমরা মূর্খ। যেই দেশে এখনো অসংখ্য মানুষ, আমি একজন ছোট ইউটিউবার হিসাবে আমার চ্যানেলে আমি অনেককে সংশোধন করেছি, তারা ডাক্তার বলে সম্বোধন করছেন, ডাক্তার সাহেব, ডাক্তার ইউনুস, আমি অনেককে সংশোধন করেছি। তিনি ডাক্তার না, হি হ্যাজ আ PhD, হি ইজ নট আ মেডিকেল ডক্টর। তাহলে যেই দেশের এখনো অনেক মানুষের ধারণা যে অধ্যাপক ইউনুস একজন ডাক্তার, সেই দেশে তিনি এত ভালো কাজ করলে চলবে কেন? আর আমরা সেগুলো বুঝবো কেন? আমরা সেগুলো মানবো কেন? আর সেগুলো সম্পর্কে ভুল বোঝাবার লোকেরও তো অভাব নেই। বিএনপি একাই তো যথেষ্ট, যথেষ্ট তারা বলেছে এই সংস্কার চলবে না, এই সংস্কার দরকার নেই, নির্বাচিত সরকার এসে করবে, তাড়াতাড়ি নির্বাচন দেন, আমরা হাঙ্গরি, আমাদের সহ্য হচ্ছে না। বিএনপি তো করেছে এগুলো, বছর ভরে করেছে। ইদানিং এসে বিএনপি একটু লাইনে এসেছে, কেন? অধ্যাপক ইউনুস নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট মনোভাব ব্যক্ত করেছেন, এখন তারা খুশিতে বাগবাগুন, এখন তাকে ভালো লাগতে শুরু করেছে। 2-4 সপ্তাহ আগে পর্যন্ত ভালো লাগেনি, যাচ্ছে তাই বলে তাকে অপমান করা হয়েছে। লালটু বল্টু, লালু বুলু কেউ বাদ নেই, যাচ্ছে তাই বলেছে তার সম্পর্কে। তাই এই সরকার ঠিক মতো ফাংশন করবে আমি সেটি বিশ্বাস করি না, করতে পারবে না। কারণ বিএনপির মতো দল যদি সরকারের বিরোধিতা করে, সারাক্ষণ প্রধান উপদেষ্টাকে খিস্তি খেউর করে, এই সরকার সফল হতে পারে না। তাই যতটুকু হওয়ার ততটুকুই হয়েছে, এর চাইতে বেশি সফল হওয়া তার পক্ষে সম্ভব ছিল না। দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে, একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়ে হাসিনা পালিয়েছে, হাসিনার চাকর বাকরগুলো, নপুংসকগুলো, মেরুদণ্ডহীন চোর বাটপার প্রতারকগুলো পালিয়েছে, শীতনিদ্রা আছে অনেকেই, অনেকে ভারতে পালিয়ে গেছে, অনেকে লন্ডনে পালিয়ে আছে, অনেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে আছে, ইউরোপের অন্যান্য দেশে পালিয়ে আছে। ব্যাংকগুলো খালি করেছে, বা ব্যাংকিং ব্যবস্থাকে ঘুরিয়ে দিয়েছে অধ্যাপক ইউনুস। একটা স্টেবল কন্ডিশনে আছে এখন ব্যাংকিং সেক্টর, এবং হাসিনা আমলে ঋণ পরিশোধ করেছে, বিশাল অঙ্কের ঋণ। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বাংলাদেশ এখন একটা ভালো অবস্থানে আছে। আচ্ছা, তো এই তো গেল ব্যাংকিং সেক্টর অবস্থা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে, ইনফ্লেশন যেটিকে বলি আমরা, মুদ্রাস্ফীতি, সেটা নিয়ন্ত্রণে আছে। সাধারণ মানুষ 2-4টা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারছে, সেটি একটি অর্জন, কম অর্জন বলা যাবে না। হ্যাঁ, কিছু অর্জন আছে দৃশ্যমান না, এখন দেখা যাবে না সেটি। এই যে ব্যাংকিং সেক্টরের সংস্কার, এটি ঘুরে দাঁড়ানো, শক্ত অবস্থানে থাকা, এটা দেখা যায় না, সাধারণ মানুষ এটা ফিল করতে পারবে না, বাট হয়েছে তো এটি। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে যদি বলি, সেখানে কিছু ব্যর্থতা আছে, সেটির অবনতি ঘটেছে, এবং খুব বেশি ডেভেলপমেন্ট আছে সেটি মনে করব না। কিছুটা উন্নতি হয়েছে, বাট প্রত্যাশিত ডেভেলপমেন্ট হয়নি। আর না হবার দায় অধ্যাপক ইউনুসকে ব্যক্তিগতভাবে পুরোটা দেওয়া যাবে না, কারণ তিনি অলমোস্ট বলতে গেলে ভঙ্গুর একটি পুলিশ ব্যবস্থা পেয়েছেন, একটি পুলিশ সিস্টেম দেশে পেয়েছেন। পুলিশ ফাংশনাল ছিল না তিনি যখন দায়িত্ব নেন। আর তিনি এসে সব পুলিশ অফিসারগুলোকে, যারা হায়ার্ড হয়েছে হাসিনা আমলে গত 15-16 বছরে, তাদেরকে রাতারাতি সবাইকে বিদায় করে দিতে পারতেন না তিনি, সম্ভব ছিল না। রাতারাতি তাদেরকে বিদায় করে একটি পুলিশ বাহিনী পুনর্গঠন করা, নতুন সদস্য নিয়ে সম্ভব ছিল না। তাই পুলিশের ঊর্ধ্বতনদের অনেকেই এখনো আছেন, তারা হাসিনা মাইন্ডেড, হাসিনা সিন্ড্রোমে ভুগছেন, তাই তারা অধ্যাপক ইউনুসকে সহযোগিতা করেননি। তাছাড়া পুলিশ নৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছিল, তারা জনতাকে মোকাবেলা করতে ভয় পাচ্ছে, ভয় পেয়েছে। এখনো দেখা যাচ্ছে রাস্তাঘাটে পুলিশকে সাধারণ মানুষ, 2-4টা মানুষ ধমক দিলে পুলিশ ভয় পাচ্ছে। পুলিশ ভয় পাবার মতো কাজই করেছিল, সেই জন্যে পুলিশ মরালি দুর্বল হয়ে পড়েছে। তাই মরালি এরকম দুর্বল একটি পুলিশ ব্যবস্থা নিয়ে কাজ করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো ভার্চুয়ালি ইম্পসিবল। আচ্ছা,
এইবার আসি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে বাইরে আছে, তখন কেন সমস্যা? হ্যাঁ, সমস্যা হওয়ার কথা ছিল না। এখানে বিশাল একটি প্রশ্নবোধক চিহ্ন থেকে যাচ্ছে। আমরা 1/11 সরকারে দেখেছি সেনাবাহিনী মাঠে থাকলে কি হয়। অপরাধীরা হার্ট অ্যাটাক হয়েছিল, অনেক অপরাধী মসজিদে ঢুকে পড়েছিল, চিল্লায় চলে গিয়েছিল যে আমার আর অপরাধ জগতে থেকে লাভ নেই, আমার তো বিদায় হয়ে গেছে, আউট অফ বিজনেস আমি। আর্মি সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা এই পরিমাণ ভয় সঞ্চার করতে পেরেছিল অপরাধীদের মনে। এখন কেন পারছে না? সে একই সেনাবাহিনী তো। আসলে সেনাবাহিনীকে কাজ করতে দেয়া হচ্ছে না, দেয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, কিন্তু নিষ্ক্রিয় রাখা হয়েছে। বিশেষ মহল থেকে এটিকে চালানো হচ্ছে, পরিচালনা করা হচ্ছে। তাই সেনাবাহিনী আছে দেখলেও নেই। তাহলে ভঙ্গুর একটি পুলিশ ব্যবস্থা দিয়ে পুলিশ বাহিনীর সদস্য যারা মোরালি দুর্বল, একটি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো অসম্ভব। তাই প্রত্যাশিত উন্নতি এই ক্ষেত্রে হয়নি। আমি আজও ভিডিও দিয়েছি, আমি সরকারের সমালোচনা করেছি। আজ সন্ধ্যায় আমি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সমালোচনা করেছি, তার রেজিগনেশন চেয়েছি। কারণ তিনি অ্যাকশন প্ল্যান সেভাবে নিতে পারেননি, তার পদমর্যাদার সঙ্গে যায় না। তিনি যেভাবে চালাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয় না। আরও তেজস্বী কাউকে চাই আমরা। আগামী যে কয়েক মাস এই সরকার আছে, আমাদের যদি ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি উপহার দিতে হয়, দেশকে ভালো চালাতে হয়, তাহলে আমাদের আরেকজন তেজস্বী স্বরাষ্ট্র উপদেষ্টা দরকার। একে রিপ্লেস করতে হবে। হি ইজ এ গুড পারসন, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। তিনি ভালো মানুষ, সরল মনের মানুষ, কিন্তু ভালো মানুষের সঙ্গে সঙ্গে যোগ্যতাও লাগবে এই মন্ত্রণালয় চালাবার জন্য, নাহলে হবে না। চোর বাটপাটরা ভালো মানুষের কথায় সন্তুষ্ট হবে না। তারা ইমাম সাহেবের কথা শুনতে পারে, কোনো ওয়াজির কথা শুনতে পারে, কিন্তু এরকম স্বরাষ্ট্র উপদেষ্টার কথা, নীতিবাক্য উপদেশ তারা শুনবে না। অ্যাকশন লাগবে, তাদের মনে ভয় ধরাতে হবে। তাই আমাদের তেজস্বী কাউকে দরকার। আর নির্বাচন নিয়ে যে ঝামেলা পাকাচ্ছিল, সেই বিরোধী গোষ্ঠীটি যে অধ্যাপক ইউনূস ক্ষমতায় আসলে আর যায় না, তিনি আর যাবেন না, নির্বাচন হবে না, কোনো না কোনো উছিলায় তিনি সেটি বিলম্বিত করবেন, তারা মিথ্যে বলেছে। আমরা জানতাম অধ্যাপক ইউনূস এটি করবেন না। 1/11 সময় তার জেনারেলরা তার বাসায় রাত কাটিয়েছিল, সারা রাত তার পা টিপেছে, তাকে বলেছে একবার ক্ষমতা নিন আপনি, তিনি রাজি হননি। তিনি বলেছেন না, আমি এই লাইনের লোক না, আমি নেব না। তারা বলেছিল সকালে আবার আসবো। অধ্যাপক ইউনূস বলেছিলেন নাস্তা খাওয়ার দরকার হলে আসতে পারেন, না হলে এসে লাভ নেই, আমার উত্তর একই থাকবে। ক্ষমতার লোক তার তখনও ছিল না, এখনও নেই। তিনি জাতির ক্রান্তি লগ্নে ক্ষমতা নিয়েছিলেন। যদি না নিতেন, সেই গোলামদের বলছি আবারও, যাদের নাম ধরে ধরে একটু আগে বলছিলাম, মাসুদ কামাল, মঞ্জুরুল আলম পান্না, আনিস আলমগীর, অধ্যাপক কলিমুল্লাহ, নবনীতা চৌধুরী, মাসুদা ভাট্টি, এরকম যারা যারা যে যেখানে আছেন, খালেদ মহিউদ্দিন, জিল্লুর রহমান, এই দুজন অন্য পর্যায়ে মিসকা শয়তান মেনমেন করে কথা বলে আর অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে নানা রকম বয়ান দাঁড় করায়। যে কোনো বুদ্ধিমান মানুষের বুঝতে একটু দেরি হয় না তারা কোন লাইনে কথা বলে, তারা কি চায়, তারা কি সরকারকে লাইনে রাখবার জন্য সমালোচনা করছে, ভালো মন্দ মিলিয়ে আলোচনা, নাকি সরকারকে ডুবাবার চেষ্টা করছে। এই প্রত্যেক গোলামকে বলছি, প্রত্যেক মোসাহেবকে বলছি, প্রত্যেক এজেন্ডা বাস্তবায়ন করছে তারা যার যেই মহলের, তাদেরকে বলছি, অধ্যাপক ইউনূস ক্ষমতায় থাকছেন না। এমনকি লন্ডন মিটিংয়ে তিনি বলেছিলেন, সেই চ্যাটাম হাউসে তাকে জিজ্ঞেস করা হয়েছিল আগামী সরকারের অংশ তিনি হতে চান কিনা, তিনি ক্যাটাগরিক্যাল টার্মে অস্বীকার করেছেন না। আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যদি তাকে প্রেসিডেন্ট হবার পরামর্শ দেয়, তিনি রাজি হবেন না। ক্ষমতার লোক তার নেই, তার দরকার নেই তো এইসব। তার জীবনে যে অর্জন, সেটা মানুষকে অসংখ্যবার জন্মগ্রহণ করতে হবে এই অর্জন পাওয়ার জন্য, অর্জন করবার জন্য। এটি সম্ভব না, এক জীবনে একটা মানুষের এমন অর্জন থাকে না, তার আছে। তাই তার প্রেসিডেন্ট হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, এইসব তার কাছে কিছু না, কিচ্ছু আসে যায় না তার, এগুলোতে কিচ্ছু আসে যায় না, এগুলো তার কাছে কিছু মেন করে না। ছোট মনের লোকদের কাছে অনেক কিছু মেন করে এগুলো। তারা খুশিতে বাকবাকম হয়ে যায়, ফুলে যায়, তারা পুরীর মতো, তারা ফুলে যায় পরোটার মতো, তারা ফুলে যায় অনেক কিছুর মতো, লুচির মতো। কিন্তু অধ্যাপক ইউনূসের এগুলোতে কিচ্ছু আসে যায় না, তাই তিনি ক্ষমতায় থাকবেন না। তার এখন একটি উদ্দেশ্য, একটি ভালো নির্বাচন দেয়া, এবং সেটি দেওয়ার পথে তিনি হাঁটছেন। এবং আমরা আশা করছি তিনি প্রতিশ্রুত সময় একটি নির্বাচন দিতে পারবেন, দিয়ে তিনি চলে যাবেন এবং তিনি তার জায়গায় ফিরে যাবেন। তিনি যে ক্রিয়েটিভ কাজগুলো করতেন সেই কাজগুলো করবেন। সেই কাজগুলো করলে বাংলাদেশের উপকার হবে, বিশ্ববাসী উপকৃত হবে। তিনি বাংলাদেশের সম্পদ না, তিনি ওয়ার্ল্ড অ্যাসেট, বিশ্ব সম্পদ অধ্যাপক ইউনূস। তাই তার কাজই তাকে মানায়, এইখানে অন্য কেউ আসবে
যারা কুটুবুদ্ধি বুঝেন, নানান রকম ছল চাতুরি করতে পারবেন, তারাই এই লাইনে ভালো করবেন, তারাই আসবেন, সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই। অধ্যাপক ইউনূসকে কেন থাকতে হবে? এই বয়সে তিনি যে পরিশ্রম করছেন, যা কিছু করছেন, নিজের জন্য করেছেন? করেননি, আমাদের জন্য করেছেন। আমরা তো বুঝি সেটি। আমরা যারা ভালো চিন্তা করি, ফেয়ার থিঙ্কিং আমরা যারা আছি, সাদাকে সাদা কালোকে কালো বলতে চাই, আমরা বুঝি তিনি কতটা পরিশ্রম করছেন, কি করছেন, কি করেছেন। তিনি যে জুলাই ঘোষণাপত্র দিলেন, এটা নিয়ে অনেক কথা আছে, এইটির ব্যাপারে কথা আছে অনেকেরই, অনেককে তিনি সন্তুষ্ট করতে পারেননি। আসলে সন্তুষ্ট করা সম্ভবও ছিল না, কোনোভাবে সম্ভব ছিল না। যেই ছাত্রদের ত্যাগ এবং তিতিক্ষার কারণে আমরা এই জুলাই অভ্যুত্থান অর্জন করতে পেরেছি, হাসিনাকে তাড়াতে পেরেছি, তাদের চাওয়া কি পূর্ণ হয়েছে? না, তাদের চাওয়া সবচেয়ে কম পূর্ণ হয়েছে। যেটি লক্ষণ আমরা দেখলাম, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির স্টার নেতা যারা আছেন, তারা ঢাকায় ছিলেন না। আমরা সর্বশেষ জানতে পারলাম তারা মনে কষ্ট নিয়ে তারা সেই দিনটি ঢাকার বাইরে থাকবার চিন্তা করেছিলেন, সেই জন্য তারা কক্সবাজারে গিয়েছিলেন, যা নিয়ে নানা রকম নাটকীয়তা তৈরি করা হয়েছে। কারণ তাদের কোনো চাওয়াই আসলে পূরণ হয়নি সে অর্থে। তারা গণপরিষদ নির্বাচন চেয়েছিলেন, তারা নতুন সংবিধান চেয়েছিলেন, হয়নি। এবং হয়নি কেন? বিএনপি বিরোধিতার কারণে হয়নি। আমি আবারও বলবো, ইতিহাস বিএনপিকে ক্ষমা করবে না। বিএনপি নানা ছল চাতুরি করে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতায় যাওয়া, এটি তো তাদের স্বপ্ন, আমরা বুঝতে পেরেছি। তাদের সেই স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে, কিন্তু তাদের পরিণতি যে হাসিনার চাইতে খারাপ হবে না সে কথা কে বলেছে? হাসিনার চাইতে জঘন্য হতে পারে তাদের পরিস্থিতি, তাদের পরিণতি। তখন মানুষ বলবে যে হ্যাঁ, তোমরা যদি তখন অন্তর্বর্তীকালীন সরকারের কথা মেনে নিতে, তোমরা যদি এনসিপির দাবি মেনে নিতে, তোমরা যদি পিআর পদ্ধতি মেনে নিতে, তোমরা যদি গণপরিষদ নির্বাচন মেনে নিতে, নতুন সংবিধান মেনে নিতে, তাহলে এই অবস্থা হতো না। ইতিহাস সাক্ষী থাকলো, এই দেশের মানুষ সাক্ষী থাকলো। তাই এখানে এনসিপি নেতৃবৃন্দকে বলবে, মনে কষ্ট হলো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা যা হয়েছে এর চেয়ে ভালো কিছু করবার অধ্যাপক ইউনূসের ক্ষমতার বাইরে ছিল, বিষয়টি সম্ভব হতো না। তাহলে যেই ঘোষণাপত্র দেওয়া হয়েছে মন্দের ভালো, সেটিও তিনি দিতে পারতেন না। তিনি চেষ্টা করেছেন আপনাদের দেওয়ার দাবিটা কিছুটা হলেও যাতে পূরণ করতে পারেন, একটি ঘোষণাপত্র যাতে আসতে পারে। বিএনপি সেটি তো চায়নি, বিএনপি তো ঘোষণাপত্রই চায়নি। সালাউদ্দিন সাহেব বলেছেন ঘোষণাপত্র তো ঘোষণাপত্রই, তারা এতটা অবজ্ঞা করেছে ঘোষণাপত্রকে। তো বুঝতেই হবে বাস্তবতা ভিন্ন। তাই যতটুকু হয়েছে এর বাইরে হবার কোনো উপায় ছিল না, এটি আমাদের মেনে নিতে হবে। তো আরো কয়েক মাস সরকার ক্ষমতায় আছে। আমি অধ্যাপক ইউনূস আমার এই কন্টেন্ট দেখবেন সে আশা আমি করি না, তার প্রেস টিমের কেউ দেখবেন সেটাও আমি জানি না দেখবেন কিনা, কিন্তু তারা উপদেষ্টাদের পারফরমেন্স নিয়মিত মনিটর করবেন। কোনো উপদেষ্টা আন্ডার পারফর্ম করলে তাকে ইমিডিয়েটলি রিপ্লেস করতে হবে। দেশের স্বার্থ এখানে সবচেয়ে বড় হবে, আর কিছু না। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। যে কয়দিন অধ্যাপক ইউনূস ক্ষমতায় আছেন, তার সরকার ক্ষমতায় আছে, কিভাবে করবেন তারা আমরা জানি না, কিন্তু আমরা চাই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। যদি কোনো মহল বাধাগ্রস্ত করছে আমাদের জানান। আমি বারবার বলছি, অধ্যাপক ইউনূস রাগ করে পদত্যাগ করতে চেয়েছিলেন, তিনি বলেছিলেন আমি অপারগ হলে জানিয়ে দেবো কে কী করছে, জানিয়ে দিন, আমাদের জানিয়ে দেওয়ার সময় এসেছে, কারণ আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দেখতে চাচ্ছি। এটির সঙ্গে অধ্যাপক ইউনূস আপনার ব্যক্তিগত ইমেজে জড়িত, তাই আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চাই আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। এবং কে বাধার সৃষ্টি করছে, কোন মহল থেকে সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করা হয়েছে, এই সত্য আমাদের জানিয়ে দিন। আমরা দেখবো এই দেশের জনগণ কেন হচ্ছে, সেটি কে করছে, এবং আমরা প্রতিকার করব। পরিশেষে অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করছি। আগামী কয়েক মাস তারা যে কয়দিন ক্ষমতায় আছেন সেই পর্যন্ত অধ্যাপক ইউনূসের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। প্রিয় দর্শক, সবার জন্য অফুরন্ত শুভেচ্ছা থাকলো। এপিসোডটি বড় হয়ে গেছে, আমি দুঃখিত। ভালো থাকবেন সবাই।